হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে থেকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি শুরু করতে যাচ্ছি। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আসলে বিষয়টা কি? এটা বিষয় বাংলাদেশ ও বিশ্ব নিয়ে, তাই না? তো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস সবই আলোচনা করা হয়েছে এই বইতে, এবং বিশ্ব নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। এই বইটি পড়লে আমরা যেমন বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো, আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারবো, আমরা মানুষ সম্পর্কে জানতে পারবো, এবং এইসব জানার মধ্য দিয়েই কিন্তু আমরা সবার সাথে মিশতে পারবো, আমরা অনেক বড় হতে পারবো। তো এটা শুধুমাত্র আমাদের বইয়ের পড়ায় না, বরং এটা আমাদের সারা জীবনের জন্য এই জ্ঞানটা লাগবে। দুনিয়াতে চলতে হলে, দেশে চলতে হলে এই জ্ঞানগুলো আমাদের দরকার। তো আমরা প্রথমে শুরু করব প্রথম অধ্যায় দিয়ে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি এগুলো কি বাংলাদেশ এবং বাংলার ইতিহাস নিয়ে। ঠিক আছে? তো এই দিয়ে শুরু হবে আমাদের প্রথম অধ্যায়, ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। আমি যেখানে যেখানে দাগিয়ে দেব, তোমরা সবাই সেখানে সেখানে দাগানোর চেষ্টা করবা। এবং আমরা কি কি দাগাবো? আমরা এমন কিছু দাগাবো যা তোমার পরীক্ষাতে কাজে লাগবে, এবং সামনে গিয়ে তোমার ভবিষ্যতেও সেগুলা কাজে লাগবে। এমন এমন বিষয়ে আমরা দাগানোর চেষ্টা করবো এবং দাগিয়ে দেবো। ঠিক আছে? শুধুমাত্র এক্সামের জন্য না, বরং সামনে গিয়ে তোমার কি কি লাগবে সেগুলাও আমাদের পড়ার ভেতরে থাকবে। তো চলো আমরা প্রথমে এই অধ্যায়টার পরিচিতি নিয়ে একটু আলোচনা করা যাক। চলো তো আমরা অধ্যায়টির পরিচিতি নিয়ে আলোচনা করা যাক। আসলে অধ্যায়টি কি কি নিয়ে লেখা হয়েছে। এই যে অধ্যায়টি, এটা হচ্ছে উপনিবেশিক যুগ নিয়ে এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম নিয়ে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে বাংলাদেশের যে ইতিহাস, অনেক পুরনো যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে, অর্থাৎ আজ থেকে 200-300-400 বছর আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবই পাবে এখানে। তোমরা কি জানো এই বাংলাদেশ আগে কেমন ছিল? আমরা বাংলার মানুষ আসলে কেমন ছিল? কোথা থেকে এসেছে বাংলা? কোথা থেকে এসেছে বাংলার মানুষ? তোমরা কি জানো? যদি না জেনে থাকো, আজকের পর থেকে তোমরা নতুন ভাবে জানতে পারবে, নতুন ভাবে চিন্তা করতে পারবে। আশা করি অনেক ভালো লাগবে তোমাদের সবকিছু জেনে। তো প্রথমে হচ্ছে উপনিবেশিক যুগ কি। এটা, এই কনসেপ্টটা মনে রাখবে। উপনিবেশ মানে কি? এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করে শাসন করলে তাকে উপনিবেশ বলা হয়। যেমন মনে করো যে অন্য একটা দেশ আমাদের দেশে এসে শাসন করছে, এটাকে বলা হয় উপনিবেশ। আমি যদি পরিবারের উদাহরণ দিই, মনে করো বাইরের কোনো লোক এসে তোমাদের পরিবারে এসে তোমাদেরকে শাসন করছে, তোমাদেরকে শোষণ করছে, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলবে? উপনিবেশ। তো উপনিবেশ যুগ বলতে আসলে কি বোঝায়? ইউরোপীয় শক্তিগুলা, ইউরোপীয় শক্তি বলতে কি, যে ব্রিটিশ, ঠিক আছে, ব্রিটিশ, বিশেষত ব্রিটিশ এশিয়া আফ্রিকায় শাসন প্রতিষ্ঠা করে যে সময়কালে। তার মানে তারা এশিয়ায় এবং আফ্রিকায় শাসন প্রতিষ্ঠা করে। কারা? ইউরোপীয় শক্তি, মানে ব্রিটিশরা। ঠিক আছে? তারা এশিয়া, আমরা কোথায়? এশিয়া মহাদেশের, তাই না? তো এইখানে যখন শাসন প্রতিষ্ঠা করে, সেই যুগই হচ্ছে উপনিবেশিক যুগ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। উপনিবেশিক যুগ, এর আগে কি ছিল? এর আগে ছিল বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা কিভাবে হয়েছিল? 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে, ঠিক আছে, ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। তাহলে 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল, তাই না, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়েছিল, সেই পরাজিত করার পর থেকে কি হয়েছিল? ব্রিটিশ শাসনের শুরু। ঠিক আছে? তারপরে 1764 সালে বক্সারের যুদ্ধ, ঠিক আছে, সেটার পর থেকে রাজনৈতিক কর্তৃত্ব দৃঢ় হয়। তার মানে তারা ব্যাপকভাবে তখন শাসন কার্য শুরু করে। 1765 সালে তখন কি হয়? দেওয়ানি লাভ করে। তার মানে রাজস্ব আদায়ের অধিকার। রাজস্ব আদায় মানে তারা ভ্যাট, ট্যাক্স এইসব আদায় করা শুরু করে খুব প্রবল ভাবে আর কি। তো যাই হোক, তারপরে আমরা দেখি, আশা করি এবার ডিসপ্লেটা একটু ভালো দেখা যাচ্ছে। উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য কি? এই যে উপনিবেশিক শাসন, এটা এটা কি হলে উপনিবেশিক শাসন তুমি বলতে পারবে? একটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ব্রিটিশদের হাতে রয়েছে, ঠিক আছে, তার মানে দেশের মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কাদের হাতে? ক্ষমতা হচ্ছে ব্রিটিশদের হাতে। অর্থনৈতিক
শোষণ, অর্থনৈতিক শোষণ মানে কি? অর্থনৈতিক শোষণ মানে হচ্ছে দেশের মানে টাকা পয়সা বা আর্থিক যে সকল বিষয়গুলো অর্থাৎ টাকা পয়সার বিষয়, তাই না? সেই সবই কি করে? তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে, ব্রিটিশদের প্রয়োজনে ব্যবহার করে এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। ঠিক আছে? আমাদের থেকে নিয়ে তারা চালায়, আমাদের থেকে নিয়ে তারা লাভবান হয়, কিন্তু আমরা কি হই? ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন, বিচার এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, এই যে উপনিবেশ শাসন এটা গঠিত হয়, এর ফলে প্রশাসন, বিচার, প্রশাসন মানে কি জানো তোমরা? বিচার মানে কি সেটাও জানো, এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হয়। দেশীয় শাসন ব্যবস্থার অবক্ষয়, তার মানে এই যে দেশে যে সকল শাসন ব্যবস্থা রয়েছে এটার অবক্ষয় ঘটে। তারপরে ব্রিটিশ শাসনের প্রভাবে কি কি ঘটে? ব্রিটিশ শাসনের প্রভাবে কি কি ঘটে? অর্থনৈতিক দিক থেকে দেখো কি কি ঘটে। অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফলে গ্রামীণ দারিদ্র্য বৃদ্ধি পায়। তার মানে আম, এই যে শাসন স্থাপনের পরেই কিন্তু যত গরিব বা দরিদ্রতা এটা আরো বৃদ্ধি পায়। নীল চাষ ও জমিদারি প্রথা, তারা এখানে কি করলো? নীল চাষ করতে থাকলো। নীল চাষ করার ফলে কি হলো? এখানে যে সকল ফসল উৎপাদন হওয়ার কথা ছিল, খাদ্য ফসল, সেগুলো উৎপাদন কম হলো এবং দরিদ্র বা দুর্ভিক্ষ দিকে দেশটা চলে গেল। আর জমিদারি প্রথা, তার মানে একটা জমিদারের আন্ডারে সব জমি থাকবে এবং সে তার সুযোগ সুবিধা ভোগ করবে। তো এটা এটা মোটেও একটা ভালো জিনিস না, ঠিক আছে? দুইটা কোনো ভালো জিনিস না। দেশীয় কুটির শিল্প ধ্বংস, এই যে দেশে একসময় অনেক কুটির শিল্প বা আম, মাটির তৈরি, বিভিন্ন কাঠের তৈরি বা আহ, যাই হোক, তোমরা বোঝো কুটির শিল্প বলতে কি বোঝায়। এই কুটির শিল্পটা ধ্বংসের দিকে চলে যায়, অর্থাৎ তারা তাদের সুবিধায় কিন্তু লোক আমাদের লোকজনকে ব্যবহার করতে থাকে। এই কারণে এইগুলা আহ ক্ষতিগ্রস্ত হয়। সামাজিকভাবে কি হয়? শ্রেণীর ভিত্তিক বৈষম্য হয়। তার মানে এখান থেকে কিন্তু হিন্দু মুসলমানদের ভেতরে যে বৈষম্য সেটা তারা তৈরি করে দেয়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের গড়া না। এই যে হিন্দু মুসলমানের যে বৈষম্য, এটা কিন্তু ব্রিটিশরা তৈরি করে দিয়ে গিয়েছিল, ঠিক আছে? তো এই যে হিন্দু মুসলমানদের বৈশিষ্ট্য বলো না কিংবা উচ্চ জাত নিম্ন জাতের কথা বলো না কেন, সবকিছু শিক্ষা বিস্তারের সূচনা, তার মানে ইংরেজি শিক্ষার কিন্তু তখন থেকেই শুরু হয়। সমাজ সংস্কারের আন্দোলনের জন্ম, এই যে এত এত তোমার শোষণ চলছে, এত নির্যাতন নিপীড়ন চলছে, আহ এত আহ, মানে অন্য দেশ থেকে এসে আমাদের দেশে খারাপ করছে, তো তার বিরুদ্ধে কি হয়? সমাজ সংস্করণের আন্দোলনের জন্ম হয়। রাজনৈতিকভাবে কি হয়? জাতির চেতনা বিকাশ হয়। তার মানে এই যে এত অন্যায় জুলুম এইসব আমাদের সাথে করা হচ্ছে, তার ফলে এই যে দেশের মানুষ তারা কি চুপ থাকবে? কেউ কিন্তু চুপ থাকবে না। তাদের কি হবে? জাতীয় চেতনার বিকাশ ঘটে। তার মানে তাদের স্বাধীনতা অর্জনের জন্য যে চেতনা সেটা জাগ্রত হয়। সংগঠিত প্রতিবাদ এবং আন্দোলন, তার মানে সবাই একত্রিত হয়ে আন্দোলন করে, সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করে, ঠিক আছে? তো এই যে আহ স্বাধীনতার যে সংগ্রামের ধাপসমূহ, প্রথমে কি হয়? ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সবকিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তারপরে নীল বিদ্রোহ, তারপরে সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ রোধ, খেলাফত ও অসহযোগ আন্দোলন। এমনি নাম জেনে রাখো, 47-এ ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এই এত এত আন্দোলনের পরে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। বুঝতে পারছো? তো এই যে প্রত্যেকটা আন্দোলন নিয়ে আমাদের জানতে হবে, জাস্ট তোমরা এখন নামটা জেনে রাখো। তো স্বাধীনতার ফলাফল কি হয়? স্বাধীনতার ফলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, স্বাধীন রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে, ঠিক আছে? তারপর পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি আহ, গড়ে ওঠে। তো তখন ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র জন্ম নেয় দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তিতে, ঠিক আছে? যে এক হচ্ছে হিন্দু এবং মুসলমান, এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হয়। এবং তার পরবর্তীতে গিয়ে 1971 সালের পরে পাকিস্তানও কি ভেঙে যায়। পাকিস্তান পাকিস্তান হয়ে যায়, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান হয়ে যায় বাংলাদেশ। তোমরা সবাই জানো, তাই না? তো আমরা জানবো যে 85 সালের যুদ্ধ এবং গুরুত্ব, নীল চাষ বিদ্রোহের কারণ, ঔপনিবেশিক শাসনের 3টি প্রভাব, এই সবকিছু সম্পর্কে আমরা জানবো। এখন আমরা ইতিহাসটাকে একটু ঘেঁটে দেখতে চাই, তাই না? পুরো যে ইতিহাসটা, সেই ইতিহাস সম্পর্কে চলো আমরা একটু জেনে আসি। আমাদের জানতে হবে ইতিহাস পড়ার আগে আমরা
পরপর 3টা চ্যাপ্টার পড়তে যাচ্ছি, তাই না? তো 3টা চ্যাপ্টারের ওভারভিউটা আমরা একবারে দেখে নিব। প্রাচীন যুগ শুরু হয় কোথা থেকে? খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মেরও আগে থেকে, তার মানে আজ থেকে 2026 সালের আগে থেকে, ঠিক আছে, সপ্তম শতক পর্যন্ত। এটা খ্রিস্টপূর্ব যুগ কি? খ্রিস্টপূর্ব তৃতীয় এবং দ্বিতীয় শতকে কি হয়? বাংলার মানুষের স্থায়ী বসতি শুরু হয়। এই যে বাংলায় মানুষ কবে বসতি শুরু করে? আজ থেকে 2000 বছরেরও আগে থেকে এই যে স্থায়ী বসতি সেটা শুরু হয়, ঠিক আছে। তারপরে মৌর্য যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 322 থেকে 100 একশো কত, 185। এই যে 322 এটা কিন্তু আরো বেশি পুরনো, ঠিক আছে। তার থেকে নতুন কি 185, যেহেতু এটা খ্রিস্টপূর্ব, তার মানে খ্রিস্টের জন্মেরও 322 বছর আগে থেকে 185 বছর আগ পর্যন্ত, ঠিক আছে। এই সময়টা মৌর্য যুগ। এটা কি সম্রাট অশোকের শাসন হয় এবং বৌদ্ধ ধর্মের বিস্তার হয় তখন। তারপরে হয় গুপ্ত যুগে কি কি হয়? সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির উন্নয়ন হয়, ঠিক আছে। সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত হয় এই যে গুপ্ত যুগে। তারপরে মধ্যযুগ নিয়ে আমরা বেশি আলোচনা করবো এবং জানবো। এটা হচ্ছে স্বাধীন বাঙালি শাসন, ঠিক আছে। 750 থেকে 1162 এই সময়, ঠিক আছে, প্রায় 400 বছর। তখন পাল বংশের রাজত্ব থাকে, ঠিক আছে। তখন বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের বিকাশ হয়। এটা খুবই ভালো একটা যুগ ছিল। এবং এর ভেতরে তোমরা পাবে অন্ধকার যুগ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 1162 থেকে 1204, ঠিক আছে, এই সময়টা সেন বংশের হিন্দু শাসন এবং সংস্কৃতির বিকাশ হয়। তারপরে মুসলিম শাসন শুরু হয় কার দিয়ে? 1204 থেকে, ঠিক আছে। এই যে 1162 থেকে 1204, এর ভিতরে সেন বংশ এবং এর ভিতরে কি হিন্দু শাসন থাকে। কিন্তু মুসলিম শাসন শুরু হয় কবে থেকে? 1204 থেকে। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, এনার শাসন আমল থেকে। নামটা দেখছো কত বড়? ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। 1204 থেকে 1576 পর্যন্ত চলে কার শাসন? স্বাধীন সুলতানি বাংলা, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের প্রশাসন, স্থাপত্য এবং মসজিদ নির্মাণ হয়। তোমরা এই যে স্থাপত্যগুলা বা মসজিদগুলা এখনো কিন্তু বাংলাদেশে বিভিন্ন স্থানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তোমরা কে কে গিয়েছো একটু জানাবে আমাদেরকে। মুঘল যুগে কি হয়? 1576 থেকে 1757, অর্থাৎ আহ তখন ঢাকার রাজধানী হয়, বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি হয়, ঠিক আছে। তারপর উপনিবেশিক যুগে হয় কখন থেকে? 1757 সালে। এই যে 1757 সাল পর্যন্ত তখন বাংলার শাসন থাকে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর, পলাশী যুদ্ধের পরে 1757 থেকে কি হয়? উপনিবেশিক যুগ শুরু হয়। তখন ব্রিটিশদের শাসনের যুগ শুরু হয়। 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে 65 সালে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ হয়। তার মানে তারা ট্যাক্স, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দ্বারা দেশ থেকে লাভ করবে। তারপর সিপাহী বিদ্রোহ হয় 58 সালে। ব্রিটিশ সরকারের সরাসরি শাসন শুরু হয়, ঠিক আছে, 1858 সালে। তারপরে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে 1905 থেকে 22 পর্যন্ত এবং 1940 সালে লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে, ঠিক আছে। তো এই সব কিছু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। পাকিস্তানি যুগ শুরু হয় 1947 সালে, ভারত বিভাজনের পর থেকে, ঠিক আছে। ভারত এবং পাকিস্তান বিভাজিত হওয়ার পর পূর্ব পাকিস্তান হয় কি? আমাদের যে বাংলা, সেটা হয় পূর্ব পাকিস্তান। আর পশ্চিম পাকিস্তান এখনকার বর্তমান পাকিস্তান ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান। 1952 সালে ভাষা আন্দোলন, 1966 সালে 6 দফা, 1969 গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচন এবং 1971 সালে মহান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের ফলে আমাদের সেই স্বাধীনতা আমরা অর্জন করি। তো 1971 সালের ভিতরে আবার কি 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়, 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়। 1990 সালে স্বৈরাচারের পতন হয় এবং 2000 থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ধরনের উন্নয়ন, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং পরিশেষে ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ ইতিহাসের সার সংক্ষেপ। প্রাচীন, পাল, সেন, মুসলমান শাসন, মোগল শাসন, ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ, ঠিক আছে।
আজকের বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি তার পেছনের কত ইতিহাস, প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমরা জানলাম। এই যে আজকে তোমরা শেষ পর্যন্ত যারা যারা উপস্থিত আছো তারা একটু কমেন্ট করে জানাও যে শেষ পর্যন্ত উপস্থিত আছো। আমরা শিওর যে তোমরা শেষ পর্যন্ত যারা উপস্থিত আছো তারা ইতিহাস সম্পর্কে যে ভিত্তিটা, এই ভিত্তিটা গড়ে তুললে এখনই, এবং এর পরে আমরা পাঠ 1 থেকে শুরু করব, অধ্যায় 1 পাঠ 1 থেকে। এবং তোমরা সবাই পাঠ 1 কি বলতে চাচ্ছে এটা জানার পরে আমরা মেন বইতে যাব। মেন বইতে যেয়ে আমরা মেন বইটা পড়বো এবং সাথে সাথে আমরা দাগিয়ে নেব। তোমরাও তোমাদের বইটাকে দাগিয়ে নিবা, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।